এক গ্রামে একটি বৃদ্ধ বসবাস করতেন। গ্রামের সবাই তাকে প্রলয় কাকু নামে চেনে। তার বয়স 60। তার প্রধান পেশা ছিল মুদি দোকান। মুদি দোকান থেকে সে গত কয়েক বছরে যা আয় করত, সেই আয়ের টাকা 3টে ব্যাগে রাখত। একটা ব্যাগ যেখান থেকে সে প্রতিদিন সংসার খরচ চালাতো, 2 নম্বর ব্যাগ যেখানে মেয়ের বিয়ের জন্য টাকা সঞ্চয় করে রাখছিল, আর 3 নম্বর যে ব্যাগ যখন বৃদ্ধকালে যখন কাজ করতে পারবেন না বা দোকান চালাতে পারবেন না তার জন্য সঞ্চয় করে রেখেছিল। দীর্ঘ প্রায় 20 বছর এইভাবে সঞ্চয় করে আস্তে আস্তে উনি টাকা বাড়াচ্ছিলেন। কিছুদিন পর যখন তার বয়স 61 বছর বয়স হলো, তখন গ্রামের গাছতলাতে বসে একটা টিম এলো। সেই টিম বলতে থাকলো, আপনারা যদি আমার এখানে টাকা দেন, টাকা 1 বছরে দ্বিগুণ হয়ে যাবে। গ্রামের বহু মানুষ টাকা যে যেমন পারলো দিতে থাকলো। এবার সেই যে প্রলয় কাকু, উনি ভাবলেন আমার তো মেয়ে বিয়ে দিতে এখনও 2 বছর বাকি, বা দোকান কাজ বন্ধ করতে এখনও 3-4 বছর তুমি কাজ করতে পারবো, তাহলে 2 বছরে যখন ডবল হবে তাহলে টাকাটা আমি দিয়ে দিই। এই ভেবে উনি কী করলেন, টাকাটা দিয়ে দিলেন। তার ঠিক 3 দিন পর সেই মানুষগুলোকে দেখা গেল না, তারা উধাও হয়ে গেল, হারিয়ে গেল। অর্থাৎ সেই বৃদ্ধের গত 20 বছরের পরিশ্রমের টাকা সব ডুবে গেল। ওইটা প্রলয় কাকুর সাথে যে ঘটেছে তাই নয়, এখনকার দিনে অনেক মানুষের সাথে এই ঘটনাটা ঘটছে। বহু মানুষ এরকম প্রলোভনে পড়ে টাকা কিন্তু দিচ্ছে। তাদেরকে যেমন বোঝানো হচ্ছে, না জেনে শুনে শুধুমাত্র টাকা বাড়ার লোভে দিচ্ছে। না জানি কত মানুষের এভাবে দিনের পর দিন টাকা লস খাচ্ছে। তাই সেই সব মানুষরা যখন পরবর্তীকালে যখন কোনো ইনভেস্টমেন্ট বা কোনো বিনিয়োগের কথা আসে, তখন তারা বিনিয়োগ করতে ভয় পায়, কারণ একবার ঠকেছে। প্রত্যেকেরই উচিত যখন যে কোনো জায়গাতে যখন টাকাটা রাখবে তার A to Z সব কিছু জানা, অন্যের উপর পুরোপুরি ভরসা না করে পুরো নিজে জেনে শুনে আপনাকে টাকাটা রাখতে হবে। আপনার গাড়ির ড্রাইভার আপনিই হবেন, কারণ অন্য কেউ যদি গাড়ি চালায় সে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, ফলে আপনার ক্ষতি হতে পারে। তাই চেষ্টা করবেন নিজের ড্রাইভার নিজে হওয়া। তার মানে আপনি যেখানে টাকা ইনভেস্ট করবেন না কেন, আপনাকে জানতে হবে জিনিসটা কেমন, কোথায় টাকা রাখছে, টাকা বাড়ানোর সোর্স কী, এইগুলো জানতে হবে। আজকের ভিডিওটা ঠিক এই বিষয়ে যে মিউচুয়াল ফান্ড বা ইন্ডিয়ান স্টক মার্কেটে টাকা রাখতে অনেক মানুষ ভয় পায়, যেটা ভারতের সবথেকে সেফেস্ট ইনভেস্টমেন্ট বলা হয়, এবং রিটার্ন বেশির ওপর সেফেস্ট ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড। এবার বহু মানুষ বিশেষ করে বাঙালিরা তারা ধরে বসে আছে ব্যাংকের ফিক্সড করা, ওতেই টাকা যে হারে গ্রোথ করে, কিন্তু মানুষ জানেই না যে কিভাবে ইনভেস্ট করলে মিউচুয়াল ফান্ডে সত্যিকারের টাকা বাড়ে। আজকের এই ভিডিওটা মিউচুয়াল ফান্ডের A to Z আপনাদেরকে সব কিছু শেখাবো, এবং এই ভিডিওটা দেখার পর মিউচুয়াল ফান্ড সম্পর্কিত আপনাদের আর কোনো প্রশ্ন থাকতে পারে না। আর আলাদা কোনো ভিডিও দেখার দরকার নেই, বাংলা মাধ্যমে একদম সহজভাবে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, মিউচুয়াল ফান্ড সম্পর্কে কতগুলো প্রশ্ন যেগুলো প্রায় মানুষ করে থাকে, সেই প্রশ্নগুলো আমি ডিসকাস করব। প্রশ্নগুলো একটা একটা শুনুন, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, মিউচুয়াল ফান্ডে টাকা রাখবো, টাকাটা ডুববে না তো? 2, ব্যাংকের ফিক্সড ডিপোজিট থাকতে থাকতেও কেন আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করব? 3, মিউচুয়াল ফান্ড কি? 4, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে? 5, মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে কতভাবে ইনভেস্ট করা যায়? 6, মিউচুয়াল ফান্ডের সুবিধা কী এবং অসুবিধা কী, ভালো দিক খারাপ দিক? 7, মিউচুয়াল ফান্ড কত রকমের হয়? 8, SIP ভালো না লামসাম ভালো, কোনটা করব? 9, ভালো মিউচুয়াল ফান্ড কীভাবে সিলেক্ট করবেন? 10, কোন মিউচুয়াল ফান্ডগুলো এড়িয়ে যাবেন, ইনভেস্ট করা যাবেন না? 11, কত টাকা দিয়ে ইনভেস্ট শুরু করা যেতে পারে? 12, পরবর্তীকালে ইনভেস্ট অ্যামাউন্ট বাড়ানো বা কমানো যেতে পারে কি? 13, আমি যে মাসের যে ডেটে SIP টাকা কাটানো হয় ডেটটা চেঞ্জ করতে পারি, বা ডেট চেঞ্জ করলে এক্সট্রা কোনো চার্জ কাটবে? 14, কোনো মাসে অ্যাকাউন্টে টাকা না থাকলে এক্সট্রা কোনো চার্জ কাটবে কি? 15, কিভাবে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন? এবং ভিডিওর সবার শেষে বলবো টপ 2টো মিউচুয়াল ফান্ড, যেগুলো বহু রিসার্চ করে বহু ডেটা অ্যানালাইসিস করে আপনাদেরকে বলবো এই 2টো মিউচুয়াল ফান্ড নো ডাউট ভালো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা দেখার মাধ্যমে মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনাদের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং আর কোথাও কোনো কিছু জানার দরকার নেই, আলাদা কোনো ক্লাস করার দরকার নেই। তাহলে শুরু করছি। প্রথম যে প্রশ্ন, যে মিউচুয়াল ফান্ডে যে টাকাটা রাখবো টাকাটা ডুববে না তো?
আচ্ছা, আপনি যে কোনো একটা মিউচুয়াল ফান্ড আপনি দেখবেন, সেই মিউচুয়াল ফান্ডে যত খারাপ মিউচুয়াল ফান্ড হোক, আপনি সেই মিউচুয়াল ফান্ড গত 10 বছরের রেকর্ড দেখবেন, গত 10 বছরে কমপক্ষে যত কম করে হলেও 9 থেকে 10% রিটার্ন দিয়েছেই কি দিয়েছে, মাস্ট। এবং যদি খুব ভালো মিউচুয়াল ফান্ড হয় 20%, 25%, 30% এরকম পর্যন্ত, এমনকি স্মল ক্যাপগুলো 40% পর্যন্তও রিটার্ন দেয়। তাহলে টাকা কিন্তু ডুবার চান্স খুবই কম। এই কারণে লং টার্মে আপনি মিউচুয়াল ফান্ড যদি ধরে রাখেন, অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন। পরের প্রশ্ন, যে ব্যাংক থাকতেও, ব্যাংকের ফিক্সড ডিপোজিট থাকতেও কেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কত দেয়? আপনারা সকলেই জানেন 7 থেকে 8%। আচ্ছা, একটা রুলস রয়েছে, রুলস অফ 72 মানে, এটার মানে এটাই যে ধরুন আপনার টাকাটা কত বছর ডবল হয়। ব্যাংকে আমি ধরলাম 8% করে আপনাকে ফিক্সড ডিপোজিটে সুদ দিচ্ছে, তাহলে 8 দিয়ে ভাগ করুন, তাহলে অ্যাপ্রক্স কত, 9 বছর পর আপনার টাকাটা ডবল হচ্ছে। এবার যদি আপনি মিউচুয়াল ফান্ডে টাকাটা রাখেন, সে মিউচুয়াল ফান্ডে যদি ধরলাম আমি 24%, তাহলে 24/72/24, তাহলে কত, 3, তাহলে 3 ইয়ারে টাকাটা ডবল হওয়ার সম্ভাবনা রাখে, পোটেনশিয়াল রাখে। আপনি যদি ফ্লেক্সি ক্যাপ বা কিছু ভালো মিড ক্যাপ চুজ করেন, 3 বছরের পোটেনশিয়াল রাখে। তাহলে এখানে টাকাটা হতে 9 বছর লাগছে, এখানে 3 বছর 4 বছর টাকাটা ডবল হয়েছে, তাহলে কেন রাখবো না? আপনাদের অনেকের মানে প্রশ্ন যে কেন ফিক্সড ছেড়েও মিউচুয়াল ফান্ডে রাখবো। আমার প্রশ্ন এটা করছি যে কেন ব্যাংক ছেড়ে মিউচুয়াল ফান্ডে রাখবো না, যেখানে রিটার্ন এত বেশি। 3 নম্বর প্রশ্ন, মিউচুয়াল ফান্ড কি? এই মিউচুয়াল ফান্ড কি, এইটা জানতে গেলে আপনাদেরকে জানতে হবে শেয়ার মার্কেট কি। তাহলে শেয়ার মার্কেট একটা বড় জিনিস, আমি পরবর্তীকালে এটা নিয়ে আলাদা করে ভিডিও আনবো। আজকে যেহেতু মিউচুয়াল ফান্ড বলছি, তো শেয়ার মার্কেটে যেটুকু বেসিক জানতে কাজে লাগে সেটা ডিসকাস করছি। ধরুন একটা ব্যবসার প্রয়োজন, একজনের মনে হলো ব্যবসা করব। এবার ব্যবসা করতে 10,000 টাকা প্রয়োজন। এবার ওই বন্ধুর কাছে, মানে ওই মানুষটার কাছে 10,000 টাকা নেই, কী করবে? আরও 5 জন বন্ধুকে ডাকলো। এই 5 জন বন্ধু, ধরুন A, B, C, D, E, প্রত্যেকে কী করলো, 5 জন প্রত্যেকে 2,000 টাকা করে দিল। তাহলে 5 জনে মিলে কত টাকা হয়ে গেল? 10,000। তাহলে 10,000 টাকা হয়ে গেল, মানে ব্যবসা করা শুরু করলো। এইবার এই যে ব্যবসাটা শুরু করছে বা যে কোম্পানি তৈরি করলো, তার মালিকানা কিন্তু 5 জন, কারণ 5 জনই টাকা দিয়েছে, তাই তো? তার মানে 5 জন টাকা দিয়েছে, মানে মালিকানা 5 জন। এইবার এই ব্যবসা থেকে যে প্রফিট হবে, সেই প্রফিটটাও কিন্তু 5 জন সমান ভাগে পাবে, এবং যদি লসও হয় সেই লসটা কিন্তু প্রত্যেকের সমান লস হবে। ঠিক শেয়ার মার্কেট একই জিনিস, এখানে 5 জন শেয়ার মিলে ব্যবসাটা করছিল, শেয়ার মার্কেটও একই জিনিস। যেমন ধরুন কোনো একটা কোম্পানি, আমি ধরলাম HDFC ব্যাঙ্ক বা রিলায়েন্স, বড় বড় কোম্পানি। এই কোম্পানিগুলোর কোনো কারণে মানে ব্যবসা তো করছে, ব্যবসা করতে টাকার প্রয়োজন। টাকাগুলো কোথা থেকে নেবে না, স্টক মার্কেট বা মার্কেট ওরা এনলিস্ট করলো, করার পর পাবলিক বা আমাদের মতো মানুষের কাছ থেকে আমরা টাকা ইনভেস্ট করছি। এবার যখনই টাকাটা ইনভেস্ট করছি, আমরা টাকাটা ইনভেস্ট করছি মানে আমরা ওই কোম্পানির মালিকানা হয়ে যাচ্ছি। ওই কোম্পানির মালিকানার শেয়ার আমরা, যখনই আমরা শেয়ার হয়ে গেলাম, তাহলে কোম্পানি যে হারে প্রফিট দেবে সেই হারে আমরা প্রফিট পাবো, যেই হারে লস হবে সেই হারে আমরা লস পাবো। এইবার আমাকে একটা কথা বলুন, মার্কেটে 5,000 কোম্পানি রয়েছে, তাহলে কোন কোম্পানিগুলো চুজ করলে আমাদেরকে ভালো প্রফিট দেবে? কোন কোম্পানিগুলোকে দেখে বুঝবো যে কিভাবে এই কোম্পানিটা আগামীতে অনেক বেশি রিটার্ন দেবে বা আমি অনেক বেশি প্রফিট পেতে পারবো? তার জন্য রয়েছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আমি পরে এগুলো ভিডিও আনবো। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখে বোঝা যায় ভবিষ্যতে এই কোম্পানি গ্রো করতে পারে এইভাবে, তার বিজনেস গ্রোথ ভালো, তার অনেক কিছু চেক করতে হয়, সেগুলো দেখে বোঝা যায় যে বিজনেস বাড়বে। কিন্তু যাদের কাছে সময় নেই, ধরুন আমি কিছু মাথা ঘামাতে চাই না, আমি শুধু টাকা দেবো, তার জন্য আমার এত সময় নেই। আমি চাকরি করছি, ব্যবসা করছি, আমি কৃষিকাজ করছি, আমার এত সময় নেই। তার জন্য কনসেপ্টটা এসছে পরের যে কোশ্চেন, মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ড হচ্ছে, দেখুন কি করে, ধরুন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এরা কি করে, একটা ফান্ড লঞ্চ করে। আমি একটা উদাহরণ দিচ্ছি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি একটা ফান্ড লঞ্চ করে, উদাহরণ দিলাম মতিলাল ওসওয়াল, আমি উদাহরণ দিলাম। এইবার এই যে ফান্ড লঞ্চ করলো, এখানে এরা বলবে যে আমার এখানে টাকা রাখুন, টাকাকে আমরা বাড়ানোর চেষ্টা করি। আলটিমেট হয় কি, এই ফান্ড টাকা কালেক্ট করে। ধরুন আমি ধরছি 5 জন মানুষ, 1, 2, 3, 4, 5 জন,
এই 5 জনের কাছ থেকে আমি ধরলাম প্রত্যেকের কাছ থেকে 5,000 টাকা করে টাকা কালেক্ট করলাম, মানে আমরা দিলাম, আমরা ওই মিউচুয়াল ফান্ডকে টাকাটা দিলাম। এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা এই ফান্ড কি করে, একটা ফান্ড ম্যানেজার নিয়োগ করে যে কিনা স্টক অ্যানালাইজ করে। এই যে এত যে স্টকের গল্প বললাম, এই স্টকগুলো দেখে কোন স্টকটা ভালো, কোন স্টক আগামীতে বৃদ্ধি পেতে পারে, কোন স্টক কম দামে পাওয়া যাচ্ছে, কোনটা ভালো কোয়ালিটি স্টক। তার জন্য কী করছে, একজনকে ফান্ড ম্যানেজারকে, একজন বা দুজন ফান্ড ম্যানেজার থাকেন। আমরা টাকাটা দিচ্ছি এই ফান্ডকে, আমাদের টাকাটা নিয়ে ওই ফান্ড ম্যানেজার বিভিন্ন ভালো ভালো স্টকে ইনভেস্ট করছে। বিনিময়ে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ফান্ড ম্যানেজারকে স্যালারি দিচ্ছে। কি স্যালারি না, আমরা যে টাকাটা ইনভেস্ট করছি সেই টাকাটার কিছুটা পার্সেন্টেজ, মানে প্রফিটের কিছুটা পার্সেন্টেজ এটা চার্জ দেওয়া হয় কাকে, ফান্ড ম্যানেজারকে। সেইটাকে বলা হয় এক্সপেন্স রেশিও। সেটা বিভিন্ন রকম হতে পারে, পরে আসছি আমি। অর্থাৎ আপনি 5 জন 10 জন যতজন মানুষ, প্রত্যেকে ধরুন 200, 500, 1000, 10,000, 50,000, 1 লক্ষ টাকা দিলাম। টাকাটা নিয়ে ওই ফান্ড ম্যানেজার স্টকে ইনভেস্ট করে। বিনিময়ে আমাদেরকে কী দেয়, বিনিময়ে ইউনিট দেয়। ওই জন্য দেখবেন যখন আপনারা এসআইপিতে ইনভেস্ট করেন বা লামসাম করেন, আপনাদেরকে ইউনিট দেয়। এইবার যখনই ইউনিট আপনি পেয়ে গেলেন এবং আপনার যে লাভ হলো, সেই লাভের কিছুটা পার্সেন্টেজ ফান্ড ম্যানেজার নেয়, যাকে বলা হয়, সেটা বলা হচ্ছে এক্সপেন্স রেশিও। তাহলে বলুন, এক্সপেন্স রেশিও যত কম হবে তত ভালো, না যত বেশি হবে তত ভালো? যত কম হবে তত ভালো, কারণ এটা আমার কাছ থেকে টাকা কাটবে। তাই মিউচুয়াল ফান্ড চেক করার আগে পরবর্তীকালে এগুলো আসছি যে এগুলোকে চেক করে তবে আপনি ইনভেস্ট করবেন। এইবার এই যে ফান্ড ম্যানেজার বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে যেখানে অপরচুনিটি রয়েছে কম দামে ইনভেস্ট করলো এবং তার প্রফিটটা আমাদেরকে জেনারেট করে দেয়। তার মানে মিউচুয়াল মানে কি, এই যে ধরুন না 1, 2, 3, 4, 5, আপনারা তো ফেসবুক প্রত্যেকেই করেন, থাকেন মিউচুয়াল ফান্ড, মানে ওর সাথে তার ফ্রেন্ড। তার মানে যে 5 জন একসাথে টাকাটা দিচ্ছে, এরা হচ্ছে ক্রমশ দিয়ে একটা মিউচুয়াল ফান্ড গঠন করছে। এটাই মিউচুয়াল ফান্ড, আর কিচ্ছু না। 5 নম্বর প্রশ্ন, কত রকমভাবে মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে ইনভেস্ট করা যায়? দেখুন, 3 ভাবে করা যায়। 1, আপনি ডাইরেক্ট স্টক কিনতে পারেন। দুভাবে, আপনার ধরুন প্রচুর ধারণা রয়েছে, আপনি জানেন কখন স্টক কিনতে হবে, কখন বিক্রি করতে হবে, তার আগামীতে কোন স্টক গ্রোথ করবে, কোন স্টকের মোমেন্টাম আসবে, সেটা আপনি শিখে নিয়েছেন, তখন আপনি ডাইরেক্ট স্টক কিনতে পারেন। 2 নম্বর, আপনি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার রাখতে পারেন, যে কিন্তু রিসার্চ করে আপনাকে বলবে যে এখন এই স্টকটা কিনুন, এখন এই স্টকটা বিক্রি করুন। এতে একটা অসুবিধা কি বলুন তো, ধরুন আপনার কাছে রয়েছে মাত্র 10,000 টাকা, আপনি যে ফান্ড ম্যানেজারকে রাখছেন সেই হয়তো চার্জ করছে 10,000 টাকা। তার মানে আপনি ওখানে বেশি প্রফিট করতে পারবেন না, কারণ বেশিরভাগটা আপনাকে ফান্ড ম্যানেজারকে দিতে হচ্ছে, তাই তো? এটা একটা খারাপ দিক। আরেকভাবে কি, হচ্ছে মিউচুয়াল ফান্ড মানে কি, দেখুন এখানে অলরেডি ফান্ড ম্যানেজার একজন বসে আছেন, এতজনের টাকা একজন থেকে দুজন ফান্ড ম্যানেজার কন্ট্রোল করছে, তার মানে আপনার চার্জটা অনেক কম আসবে। ফলে কি হবে, আপনি প্রফিটটা এখানে অনেক বেশি দেখতে পাবেন এবং লস হওয়ার চান্সটা এখানে আপনি অনেক কম পাবেন। এবার তাহলে কি সব টাকাই কি আমি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করব, স্টক মার্কেটে করব না? সেই অবশ্যই করবেন, পরে আমি বলছি বা পরের ভিডিওতে এগুলো বলবো। 5 নম্বর প্রশ্ন, মিউচুয়াল ফান্ডের সুবিধা এবং অসুবিধা। সুবিধা, প্রথম যে সুবিধা, আপনি কম টাকাতে অনেকগুলো কোম্পানিতে ইনভেস্ট করার সুযোগ পাচ্ছেন। যেমন ধরুন যদি বলি একটা মতিলাল ওসওয়াল, দেখবেন এতগুলো ফান্ডে আপনার টাকা ইনভেস্ট যাচ্ছে। যদি কোনো একটা স্টক খারাপ রেজাল্ট দেয় বা রিটার্ন নেগেটিভ দেয়, আর বাকি স্টকগুলো রিকভার করে দেয়, মানে কিছু কিছু স্টক যদি নেগেটিভ পারফর্মও করে, বাকি স্টকগুলো ওটা রিকভার করে দেয়। এইটা একটা সুবিধা, যেটা আপনি ডাইরেক্ট স্টকে কিন্তু করতে পারবেন না। একটা স্টক লস মানে সেটা পুরোপুরি লস। 2 নম্বর সুবিধা, আপনি শুধু মিউচুয়াল ফান্ডকে টাকাটা দিচ্ছেন, কখন স্টকটা কিনতে হবে, কখন স্টকটা বিক্রি করতে হবে আপনাকে মাথা ঘামাতে হবে না, আপনাকে কোনো ট্রানজ্যাকশান নিতে হবে না, ট্রানজ্যাকশান করতে হবে না। ট্রানজ্যাকশান করলে কি আপনার এক্সট্রা চার্জ কাটবে, এক্সট্রা ট্যাক্স কাটবে, সেটা কিন্তু করতে হচ্ছে না, সেটা যা করছে মিউচুয়াল ফান্ডই করছে। 3 নম্বর, মিউচুয়াল ফান্ডের একটা পার্ট রয়েছে এসআইপি, আপনারা শুনবেন, আমি পরে আসছি। এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আপনি একটা মাসের নির্দিষ্ট ডেট সেট করার পর প্রত্যেক মাসে আপনার টাকাটা কেটে নেবে। এতে একটা সুবিধা কি, প্রথম সুবিধা, আপনি রেগুলার ইনভেস্ট করাটা অভ্যাস তৈরি হবে, প্রত্যেক মাসে আপনার টাকাটা ইনভেস্ট হচ্ছে। 2 নম্বর, কখনো মার্কেট বাড়া থাকে, কখনো মার্কেট কমা থাকে। যখন মার্কেট ডাউন থাকে তখন ইনভেস্ট করলে বেশি প্রফিট, এবং যখন মার্কেট উপরে থাকে
তখন ইনভেস্ট করলে কম প্রফিট। কিন্তু যেহেতু আমি প্রত্যেক মাসে 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 দিয়ে যাচ্ছি, আমার টাকাটা এভারেজ হয়ে যাচ্ছে। এভারেজ মানে বাড়া কমা অ্যাডজাস্ট হয়ে আমার কিন্তু রিটার্নটা বহুগুণ এখানে বাড়িয়ে দিতে পারে এবং বাড়ায় ওষুধটা। এবার আসছে মিউচুয়াল ফান্ডের অসুবিধা বা মিউচুয়াল ফান্ডের খারাপ দিকগুলো, যেইগুলো আপনার ক্ষতির সম্মুখীন হতে পারে। আমি প্রথম থেকেই বলছি যে ফান্ড ম্যানেজারের হাতে রয়েছে কোনো একটা স্টক কেনা বিক্রি করা, কিন্তু পুরোপুরি ফান্ড ম্যানেজারের হাতে কিন্তু নেই। কেন বলুন তো? আপনি যদি টাকা না দেন তাহলে ফান্ড ম্যানেজার কোথা থেকে বিনিয়োগ করবে, কোথা থেকে স্টক কিনবে? এটা কখন ক্ষতি হয়? ধরুন আমরা দেখেছি করোনার সময় যখন মার্কেট খুব ডাউন ছিল, ধরুন এইটা হচ্ছে একটা গ্রাফ, ধরুন এরকম একটা বেড়েছিল, হঠাৎ করে করোনার সময় এরকম ডাউন হয়ে গেছিলো। তাহলে যখনই এই মার্কেট ডাউন হয়ে যাচ্ছে তখন কি করে? বেশিরভাগ মানুষ ভয়ে টাকাটা তুলে নেয়। এতে কি কি ক্ষতি হয় দেখুন। প্রথম ক্ষতি, আপনি যখন টাকাটা তুলে নিচ্ছেন, ফান্ড ম্যানেজার কী করছে? সেও তার যে স্টক, যেগুলো ভালো স্টক কিনে রেখেছিল, সে বিক্রি করতে বাধ্য হচ্ছে। তাহলে সে বিক্রি করবে কোন জায়গাতে? কম দামে বিক্রি করবে। ফলে পুরো ফান্ডটার ক্ষতি হয়। এবং শুধু তাই নয়, ফান্ড ম্যানেজার চাইছিল কি, যখন এই সময় মার্কেটটা ডাউন রয়েছে, অর্থাৎ ভালো ভালো স্টক কম দামে পাওয়া যাচ্ছে, যেমন কোনো জামা কাপড়, কোনো আপনার ফ্লিপকার্ট দেখেন, অ্যামাজন দেখেন, ডিসকাউন্ট থাকলে আমরা বেশি কেনার চেষ্টা করি না? ঠিক সেই রকম যখন এই মার্কেট ক্র্যাশ হয় বা পড়ে যায়, কম দাম হয়, তখন বেশি বেশি স্টক কেনা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো ফান্ড ম্যানেজার ওই সময় চাইতো আরও বেশি টাকা দাও, যাতে আমি আরও বেশি ভালো ভালো স্টক কম দামে কিনতে পারি। কিন্তু আপনি টাকা দেওয়ার পরিবর্তে টাকা তুলে নিচ্ছেন। ফলে ওই সময় মিউচুয়াল ফান্ড কোম্পানির এবং আপনার প্রচুর পরিমাণে, আপনি তো টাকা লস করছেন, তার সাথে সাথে আপনার সাথে যারা ইনভেস্ট করেছিলেন পুরো কোম্পানির ক্ষতি হয়। এইটাই কিন্তু মিউচুয়াল ফান্ডের একটা খারাপ দিক। যদি এটা আপনি নিজস্ব বিবেচনা করে স্টক কিনতেন, তাহলে সেটা আপনার হাতে ছিল, আপনি স্টক রাখতেও পারতেন, আবার বিক্রিও করতে পারতেন। এইটা একটা খারাপ দিক। আপনি যে টাকাটা দেন, যে প্রফিটটা হয়, সেই প্রফিটের একটা পার্সেন্টেজ ফান্ড ম্যানেজারকে দেওয়া হয়, এক্সপেন্স রেশিও বলা হয়। এবার কিছু কিছু ফান্ড রয়েছে দেখেছি, যারা প্রচুর পরিমাণে ফান্ড কালেক্ট করতে ব্যস্ত, প্রচুর পরিমাণে টাকা নেওয়ার ফলে কি হয়, টাকাটিকে বাড়াবো সেই চেষ্টা করে না। এই জন্য অনেক ক্ষেত্রে অনেক মিউচুয়াল ফান্ড সে হারে অতটা ভালো পারফরমেন্স করতে পারে না। 3 নম্বর, মিউচুয়াল ফান্ডের রিটার্ন নির্ভর করে ফান্ড ম্যানেজারের ওপর। কেন না? ধরুন ফান্ড ম্যানেজার ওর চাকরি বাঁচাতে হবে, ওই যে ফান্ডের হয়ে কাজ করছে সে কিন্তু নিজের রিস্ক নিয়ে কোনো স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতে অতটা পারে না, স্বাধীন নয়। কেন? দেখুন, আপনি যদি নিজে কোনো স্টক ইনভেস্ট করতেন, তো সেক্ষেত্রে আপনি রিস্ক নিয়ে স্মল ক্যাপে ইনভেস্ট করতেন যাতে বেশি রিটার্ন পাওয়া যায়। কিন্তু ফান্ড ম্যানেজার তার বাঁধা ধরা থাকে যে পার্টিকুলার এই স্টকেই ইনভেস্ট করতে পারবেন, মানে বেশি রিস্কি যে স্টক সেগুলো কিন্তু ইনভেস্ট করতে পারে না। ফলে কি হয়, প্রফিটের পরিমাণ তুলনামূলক কিছুটা ক্ষেত্রে কমে যায়। পরের প্রশ্ন, মিউচুয়াল ফান্ড কত রকমের হয়? এইটা দেখুন, মিউচুয়াল ফান্ড কত রকমের থেকে বড় কথা, কত সেক্টর বা কিভাবে হয় একটু দেখুন। প্রথম কথা, মিউচুয়াল ফান্ডে কোন কোন জায়গা থেকে ইনভেস্ট করা যায় আগে ভাবুন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায়, প্রথম কথা, গোল্ড, অর্থাৎ সোনার যে দাম চলছে, কেউ একজন পুরো ধরুন 10 গ্রাম সোনা নিতে পারলো না, তাহলে মিউচুয়াল মানে একত্রিত করে টাকাটা কালেক্ট করে সোনা কিনলো, এরকম ফান্ড রয়েছে। নেক্সট ডেট ফান্ড রয়েছে, নেক্সট ইকুইটি ফান্ড রয়েছে, তারপর এটা হচ্ছে হাইব্রিড ফান্ড। এইগুলো একটু বলে নিই কি। দেখুন, গোল্ড মানে সোনাতে ইনভেস্ট করা, আপনারা জানেন। ডেট ফান্ড মানে কি, কোনো গভর্নমেন্ট বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটি, এইগুলোতে ইনভেস্ট করে, জি বন্ড বা গভর্নমেন্ট সিকিউরিটি এইগুলোতে ইনভেস্ট করে, জি স্যাক। ওকে। ইকুইটি মানে যখন কোনো স্টক মার্কেট, অর্থাৎ স্টক কিনছে বিক্রি করছে, এটা স্টক। হাইব্রিড মানে একটা খিচুড়ি টাইপের, মানে এখানে গোল্ডও থাকতে পারে, এখানে ডেট ফান্ডও থাকতে পারে, এখানে ইকুইটিও থাকতে পারে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সব থেকে কোন মিউচুয়াল ফান্ড ভালো? আমার ব্যক্তিগত মতে নো ডাউট সব থেকে বেটার, সব থেকে বেশি রিটার্ন অবভিয়াসলি ইকুইটি মিউচুয়াল ফান্ড। দেখুন, ডেট ফান্ড এতে কত পার্সেন্ট রিটার্ন দেয় জানেন? ওই 8%-এর আশপাশ থেকে 9%। কিন্তু ব্যাংকের ফিক্সড ডিপোজিট, সেখানে রিটার্ন কত দেয়? 7%। তাহলে সেফটি, ব্যাংকে ফিক্সড ডিপোজিট কেন রাখবো? সেফটির জন্য। আপনার যদি কোনো টাকা মানে আপনি সেফটি রাখবেন, তাহলে ব্যাংকে রাখবেন, এফডি করবেন। তো শুধু কেন এই ডেট ফান্ডে রাখবেন, তাই তো? আমার তো মনে হয় না 1%-এর বেশির জন্য ফিক্সড ডিপোজিট ছেড়ে এইসব জায়গাতে রিস্ক নেওয়া
তাই টাকা যদি গ্রোথ করতে চান, টাকা যদি বাড়াতে চান, তাহলে আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। আর টাকা যদি আপনি সেফ রাখতে চান তাহলে সিম্পল ফিক্সড ডিপোজিট করবেন। এইবার এই ইকুইটি মিউচুয়াল ফান্ডের কতগুলো ভাগ রয়েছে একটা একটা করে বলছি। আপনারা সকলেই জানেন লার্জ ক্যাপ, তারপর মিড ক্যাপ, তারপর স্মল ক্যাপ। লার্জ ক্যাপ মানে সবথেকে বড় সেরা 100টা কোম্পানি, যেগুলো মার্কেট ক্যাপিটাল অনেক বেশি। 100 থেকে 250 সেটা হচ্ছে কি মিড ক্যাপ, 250-র পরে যে কোম্পানিগুলো সেগুলো হচ্ছে স্মল ক্যাপ হলো। নেক্সট আসছি মাল্টি ক্যাপ। মাল্টি ক্যাপ মানে কি? মাল্টি ক্যাপ হচ্ছে আপনি যে টাকাটা দিলেন একটা পার্সেন্টেজ থাকে, কিছুটা টাকা লার্জ ক্যাপে, কিছুটা টাকা মিড ক্যাপে, কিছুটা টাকা স্মল ক্যাপে, একটা ফিক্সড রেশিও থাকে, সেটা হচ্ছে মাল্টি ক্যাপ। তারপরে আসছি ফ্লেক্সি ক্যাপ। ফ্লেক্সি ক্যাপটা কি? ফান্ড ম্যানেজারের পুরো নিজস্ব রাইট আছে, আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা নিজের ইচ্ছে মতো লার্জ ক্যাপে, মিড ক্যাপে, স্মল ক্যাপে কোনো নির্দিষ্ট অনুপাত নেই, যেমন নেই, ফলে সে নিজের ইচ্ছে মতো টাকা ইনভেস্ট করতে পারছে, যেখানে খুশি, যেখানে ভালো মনে হবে সেখানে ইনভেস্ট করছে, ফলে কি আপনার রিটার্নটা অনেক বেশি হয়। এবার আমার মনে হয় এইগুলোর থেকে যদি কেউ বলে আমি শুধু একটাই ফান্ডে ইনভেস্ট করব, আমার মনে হয় অবভিয়াসলি এখানে ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করা উচিত। নেক্সট আসছি কন্ট্রা ফান্ড। কন্ট্রা ফান্ড মানে কি জানেন তো? একটা ধরুন এই ফান্ডটা কী করে, দেখবে কোন কোম্পানির বা কোন স্টকটার দাম কম আছে, এই কম দামি স্টক নিয়ে রেখে দেবে, ভবিষ্যতে যখন কোম্পানির দাম বাড়বে বা প্রাইস বাড়বে তখন আপনাকে অনেক প্রফিট দেবে। এটা হচ্ছে কন্ট্রা ফান্ড, যেমন SBI কন্ট্রা ফান্ড এরকম রয়েছে। নেক্সট আসছি ELSS। এটা হচ্ছে একটা ট্যাক্স সেভিং ফান্ড থাকে, 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি থাকে 80C অনুযায়ী, আর এখানে 3 ইয়ার মানে 3 বছর এখানে লক ইন পিরিয়ড থাকে। তো এতক্ষণ এই যে ফান্ডগুলো বললাম, এই ফান্ডগুলো সব অ্যাক্টিভ ফান্ড। অ্যাক্টিভ মানে ফান্ড ম্যানেজার নিজে ডিসাইড করবে যে কোন কোম্পানি টাকা রাখবো, কোন কোম্পানিতে দাম কম, কোন কোম্পানি স্টক কিনলে বেশি প্রফিট পাবো, এটা ফান্ড ম্যানেজার ডিসাইড করে। সেটা হচ্ছে কি অ্যাক্টিভ ফান্ড। প্যাসিভ ফান্ড মানে ওরকম না। আমরা জানি নিফটি 50, ভারতের টপ 50টা কোম্পানি কিনে নিফটি 50 হয়। সেই যে আপনি যে টাকা দিলেন নিফটি 50 কোম্পানিগুলো যে অনুপাতে আছে, আপনার টাকাটা সেই অনুপাতেই ইনভেস্ট হয়ে গেল। ধরুন নিফটি 50-তে প্রথমে রয়েছে HDFC, রিলায়েন্স, এইগুলো তো প্রথমের দিকে রয়েছে, তাহলে 7%, 8% তো রয়েছে, তাহলে আপনার যে টাকাটা দিলেন সেই টাকাটা HDFC-তে ইনভেস্ট হয়ে গেল। যেমন 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 রিটার্ন দেবে নিফটি 50 বা নিফটি 50 যে ইন্ডেক্স যেমন যেমন উঠবে, আপনার টাকাটাও তেমন তেমন বাড়বে। কোনো মাথা ঘামাতে হবে না কোন স্টকে করব, কোন ফান্ডে করব, কিচ্ছু মাথা ঘামাতে হবে না। ওটা প্যাসিভলি, অর্থাৎ ফান্ড ম্যানেজার নিজে ডিসাইড করে না, অটোমেটিক হয়। ওটা হচ্ছে প্যাসিভ ফান্ড। প্যাসিভ ফান্ডে এক্সপেন্স রেশিও অনেক কম, কারণ কি ওখানে তো আলাদা করে ম্যানেজ করতে হচ্ছে না, এবং রিটার্নও দেখা যায় অনেক ক্ষেত্রে কম। অ্যাক্টিভ ফান্ডে নিজস্ব রাইট রয়েছে ভালো কোম্পানি চুজ করা, তো অ্যাক্টিভ ফান্ডের রিটার্ন কিছুটা বেশি হয় বা অনেকটাই বেশি হয়। প্যাসিভ ফান্ড যেগুলোকে আমরা নিফটি 50 বলি বা ইন্ডেক্স ফান্ড বলি, সেগুলোতে রিটার্ন গড়ে 15% করে দিয়ে যায়। 8 নম্বর প্রশ্ন, SIP করা ভালো না লামসাম করা ভালো? অনেকেই প্রশ্নটা করে থাকেন। SIP মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, আর লামসাম মানে আপনারা সকলেই জানেন ওয়ান টাইম ইনভেস্ট করা, যেমন ব্যাংকে ফিক্সড করেন সেই রকম। দেখুন, যখন আপনার টাকাটা হঠাৎ করে এককালীন কোনো একটা বড় টাকা পেয়ে গেলেন, তখন সেটা লামসাম করার কথা ভাবা হয়। আর SIP হচ্ছে প্রত্যেক মাসে আপনি যেটাকে সঞ্চয় করতে পারবেন, সেটা হচ্ছে SIP। দুটোরই ভালো দিক, দুটোরই খারাপ দিক আছে। ধরুন আপনি লামসাম এমন একটা সময় করলেন, এটা হচ্ছে ধরুন মার্কেট, এরকম করে মার্কেট সবসময় বাড়ে কমে বাড়ে কমে, এরকম সবসময় বাড়ে কমে, আলটিমেট আপনি লামসাম করলেন এই জায়গাতে। তো যখন আবার এরকম নিচুতে চলে আসে মার্কেট, তখন কিন্তু আপনার টাকাটা নেগেটিভ দেখাবে, লাল হয়ে যাবে, ক্ষতি হবে। আবার যদি আপনি এইরকম জায়গাতে বুদ্ধিমানের মতো যদি আপনি এখানে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু যখন এখানে গেল বা যখন এখানে গেল, আপনার টাকাটা আলটিমেট অনেকটা বেড়ে যাচ্ছে। সেই জন্য লামসাম তখনই ভালো যখন মার্কেট ডাউন থাকবে, তখনই আপনি লামসাম করবেন, তাহলে আপনি বেশি প্রফিট পাবেন। আর যদি মার্কেট হাই থাকে তাহলে রিটার্নটা অনেক কম পাবেন। তাই লামসাম করার আগে দেখতে হবে যে মার্কেটটা ডাউন আছে তো। আর SIPটা কেন ভালো বলছি, ওই যে কম হোক বেশি হোক যাই হোক, আপনি তো প্রত্যেক মাসে ইনভেস্ট করছেন, ফলে এটা এভারেজ হয়ে চলে যাচ্ছে, ফলে এখানে একটা রিটার্ন অল অ্যাবাভ ভালো। আর যখন দেখবেন মার্কেট ডাউন, অনেকে কী করে জানেন তো, 2 বছর 3 বছর ওয়েট করে যে কখন মার্কেট ডাউন হবে, কখন মার্কেট ক্র্যাশ খাবে, তখনই কিন্তু ওয়ান টাইম টাকাটা লাগিয়ে দেয়, ফলে অনেক বেড়ে যায়। যেমন করোনার সময় যারা টাকা লাগিয়েছিল,
মিউচুয়াল ফান্ডে, কিছু কিছু মিউচুয়াল ফান্ডে 2 বছর 3 বছর টাকা ডবল হয়ে গেছে। আচ্ছা, আমি ভিডিওতে যে ফান্ডগুলোর নাম বলছি সবগুলো কিন্তু এডুকেশনমূলক, কোনো বাই সেল রিকমেন্ড নয় বা কোনো কমিশন এরকম কিচ্ছু নেই, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য ফান্ডগুলোর নাম বলছি। 9 নম্বর প্রশ্ন, ভালো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবো কীভাবে? খুব গুরুত্বপূর্ণ। মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার আগে কোন কোন জিনিস দেখতে হবে? সবার প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কি, তার এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও যত কম হবে তত ভালো। সাধারণত যে অ্যাক্টিভ ফান্ডগুলো হয়ে থাকে সেক্ষেত্রে 0.5 থেকে 1% এইরকমই থাকে এক্সপেন্স রেশিও, স্ক্রিনে দেখুন। তাই এক্সপেন্স রেশিও যত কম সেই মিউচুয়াল ফান্ড তত ভালো। 2 হচ্ছে ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড। ধরুন যে ম্যানেজ করছেন, যিনি ম্যানেজ করছেন আমাদের টাকাগুলোকে ম্যানেজ করছেন, তো উনি কীরকম দক্ষ, গুগলে সার্চ করবেন, দেখবেন আগে কোন কোন কোম্পানি সামলেছে, কোন কোন ফান্ড সামলেছে এবং কতটা দক্ষ, তার যোগ্যতা কী, কোন কোন ফান্ডে থেকে কতটা গ্রোথ এনেছে, এগুলো কিন্তু দেখা অবশ্যই জরুরি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি না, যখন কোনো ফান্ড ইনভেস্ট করবেন তার আলফা দেখবেন। আলফা মানে কি না, তার যে বেঞ্চমার্কে কতটা বিট করছে। ওই যে বললাম প্যাসিভ ফান্ড নিফটি 50, ধরুন নিফটি 50-তে 15% রিটার্ন দিচ্ছে প্রতিনিয়ত। মতিলাল ওসওয়ালে সেক্ষেত্রে আমি ধরলাম 24% রিটার্ন দিয়েছে। তাহলে এখানে কতটা বেশি রিটার্ন দিচ্ছে? 9। বুঝতে পারলেন? তাহলে যতটা বেশি রিটার্ন দেবে বেঞ্চমার্কের থেকে সেটাই হচ্ছে তার আলফা, এইটা দেখতে হবে। তাই আলফা যত বেশি হবে তত ভালো। রিটার্ন প্রত্যেকে দেখি গত 3 বছর রিটার্ন দেখে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন। কোনো একটাই মিউচুয়াল ফান্ড দেখলো গত 5 বছরে 25% করে দিয়েছে, ওটাতে ইনভেস্ট করতে হবে, ওরকম দেখবেন না। আপনারা একটা পিরিয়ড দেখবেন, ধরুন 2014 থেকে 2019 কত রিটার্ন দিল, 2020 থেকে 2025 এই 5 বছরে কী রিটার্ন দিয়েছে, বা 2018 থেকে 2023 কীরকম রিটার্ন দিয়েছে। শেষ 5 বছর দেখবেন না, মোটামুটি শেষ 5 বছর দেখলে ভুল হওয়ার চান্স থাকে। তাই যে কোনো 5 বছর তুলবেন বা 10 বছর তুলবেন, সেখানে দেখবেন কেমন রিটার্ন দিয়েছে। আর একটা জিনিস দেখতে হবে যে পোর্টফোলিওর টার্নওভার কত, মানে একটা ফান্ড ম্যানেজার কতবার স্টক চেঞ্জ করছে, এই স্টককে বিক্রি করে ওই স্টক কিনছে। দেখুন যত বেশি স্টক কেনা বেচা করবে তত ট্যাক্স বেশি লাগবে, ট্যাক্স বেশি লাগা মানে কোম্পানির বা ফান্ডের ক্ষতি হবে। তাই দেখবেন যত কম সংখ্যক ফান্ড চেঞ্জ করে তত ভালো। আপনার যে কোনো ফান্ডের নিচে দেখবেন এরকম লেখা আছে হোল্ডিং বলে, তার মানে এই কোম্পানিগুলো রয়েছে। তো এইটা 25%-এর কম থাকলে ঠিক আছে, 25%-এর বেশি হলে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। 10 নম্বর প্রশ্ন, কোন ফান্ডকে এড়িয়ে চলবেন? অর্থাৎ আপনি যখন মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন যে এই ফান্ডগুলোতে ইনভেস্ট করবেন না। 1 নম্বর হচ্ছে থিমেটিক ফান্ড বা সেক্টোরিয়াল ফান্ড। ধরুন আপনি বলছেন যে আমি কোনো একটা আইটি সেক্টরের ফান্ড নিলাম মিউচুয়াল ফান্ড, তাহলে আইটি সেক্টর তো সবসময় তো ভালো পারফর্ম করবে না। তাই যখন এই সেক্টরের ফান্ডগুলো কিন্তু খুব রিস্কি, স্ট্রংলি রিকমেন্ডেড করছি যে এই ফান্ডগুলো আপনারা নেবেন না। যখন পুরো সেক্টর ডাউন হবে আপনার পুরো পোর্টফোলিও ডাউন হবে। ওকে। 2 নম্বর হচ্ছে ডেব্ট ফান্ড। কেন না, এখানে খুব একটা বিশেষ প্রফিট হয় না, গভর্নমেন্ট সিকিউরিটি, গভর্নমেন্ট বন্ড, রিস্ক থেকে যায়, তার থেকে অবশ্যই এফডি ভালো। আর হাইব্রিড ফান্ড, হাইব্রিড ফান্ড আপনারা একটু দেখবেন রিটার্ন যে খুব ভালো দিচ্ছে, এটা খিচুড়ি পাকিয়ে সব কিছু নিয়ে করছে, খুব যে ভালো দিচ্ছে এমন কিন্তু না। তাই চেষ্টা করবেন ইকুইটি মিউচুয়াল ফান্ড চুজ করার। 11 নম্বর প্রশ্ন, কত টাকা দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করা যেতে পারে? আপনার কাছে যদি 100 টাকা থাকে, আপনার কাছে 200 টাকা থাকে, আপনার কাছে 500, 1000 থাকলেই আপনি ইনভেস্ট করা শুরু করতে পারবেন অনেকগুলো একাধিক কোম্পানিতে। 12, ইনভেস্ট করার টাকার পরিমাণ এসআইপি কমানো যেতে পারে, বাড়ানো যেতে পারে? হ্যাঁ যায়। আপনি ধরুন শুরুতে 100 টাকা দিয়ে শুরু করলেন, 500 টাকা দিয়ে শুরু করলেন, পরে ওটাকে আপনি নিজস্ব মতো অ্যামাউন্ট বাড়ানো কমানো করতে পারেন, সব পদ্ধতি রয়েছে। 13, যে ডেটে একটা নির্দিষ্ট ডেটে এসআইপি কাটে, ওই ডেটে যদি ডেটটা চেঞ্জ করি তাহলে কি চেঞ্জ করা যাবে, বা চেঞ্জ করলে আমার কোনো এক্সট্রা চার্জ কাটবে? উত্তর হচ্ছে না। আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে আপনি তারিখ চেঞ্জ করতে পারেন, এই জন্য এক্সট্রা কোনো চার্জ কাটবে না। 14, কোনো মাসে ইনভেস্ট করার মতো টাকা না থাকলে, যদি টাকা না দিতে পারি তাহলে কি আমার কোনো বিশাল এক্সট্রা টাকা কাটবে? সাধারণত দেখুন মিউচুয়াল ফান্ডে কিন্তু কোনো টাকা কাটে না, বেশিরভাগ ক্ষেত্রে টাকা কাটে না, ওর টাকাটা কাটে ব্যাংক কাটে। ব্যাংক কিভাবে, যে প্রতি মাসে মাসে টাকাটা যাওয়ার কথা ছিল, যখন টাকাটা যাচ্ছে না তখন কি করে ব্যাংক একটা সামান্য চার্জ কাটে, 150, 200, 300 এরকম একটা, সেটা ব্যাংক অনুযায়ী প্রেফার করে, বা কোনো কোনো ব্যাংক কাটেই না। 15, সবার শেষ প্রশ্ন, কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব? মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য কি কি প্রয়োজন? দেখুন সবার প্রথম আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট একটা থাকে, আধার থাকে, প্যান কার্ড থাকে এবং একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে,
তবেই কিন্তু আপনি ইনভেস্ট করতে পারবেন বাড়িতে বসে নিজের থেকে। কীভাবে করবেন? সবার প্রথমে একটা ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হয়। অনেক ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে, গ্রো, জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান, অনেক কিছু রয়েছে। সব থেকে ভালো কোনটা? সব থেকে যদি ভালো বলেন আমার মতে নো ডাউট জিরোধা ভালো। কারণ জিরোধাতে যখন ট্রানজাকশান করবেন সেই চার্জটা অনেক কম কাটে, ব্রোকারেজ চার্জ অনেক কম। যদি কারোর মনে হয় যে জিরোধা অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করব, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আপনারা প্রথম লিঙ্কে গিয়ে বা প্লে স্টোর থেকে গিয়ে আপনারা অ্যাপটা ডাউনলোড করবেন। কাইট বলে থাকে। এবার কাইট কয়েন, কাইট হচ্ছে স্টক কেনা বেচা, আর কয়েন হচ্ছে মিউচুয়াল ফান্ড। এবার আপনি সমস্ত কিছু দিয়ে অ্যাকাউন্ট করলেন, করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করলেন, এবং অ্যাকাউন্ট যোগ করার সাথে সাথে আপনি একটা নির্দিষ্ট ফান্ড চুজ করলেন। সেই ফান্ডটা চুজ করার পর আপনি ডেট দিলেন, এই ডেটে টাকা কাটাবো, এবং পরিমাণ দিলেন, এই পরিমাণে টাকা কাটাবো। খুব সহজ, বাড়িতে বসে সহজেই আপনারা ইনভেস্ট করতে পারবেন। আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। মিউচুয়াল ফান্ড সঙ্গে যা যা প্রশ্ন সব কিছু ডিসকাস করে দিলাম। আপনাদের যদি কোনো মনে প্রশ্ন থেকে থাকে যে এর বাইরেও কিছু জানার আছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষে আপনাদেরকে দুটো গ্রোথ স্টক বলবো, যেগুলো আপনার টাকাটা বহুগুণ বাড়াতে সাহায্য করবে। সবার প্রথম স্টক দুটোর নাম বলছি, কোনো বাই সেল রিকমেন্ড নয়, অনলি এডুকেশন পারপাস। একটা হচ্ছে পরাগবাড়িক ফ্লেক্সি, কারণ যথেষ্ট ভালো একটা ফান্ড। দেখুন এই কোম্পানিগুলো হোল্ড রয়েছে এবং রিটার্নও দুর্দান্ত রিটার্ন দিয়ে এসছে, এবং আগামীতেও রিটার্ন ভালো দেবে আশা করা যায়। 2 নম্বর হচ্ছে একটু রিস্কি, সেটা হচ্ছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ। নো ডাউট একটা অসাধারণ দুর্ধর্ষ একটা স্টক। যদি আপনারা গ্রোথ চান, এই দুটো স্টকে কিছু পারবেন, যতটা পারবেন ইনভেস্ট করা শুরু করবেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আপনাদের জীবনের এতটা মূল্যবান সময় খরচ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। আর আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের সাথে টাকা ডুবে যাওয়া এই প্রতারিতটা হয়নি তো, এবং যারা যারা ইনভেস্ট করছেন আপনারা জানাবেন যে আপনারা কোন কোন ফান্ডে ইনভেস্ট করছেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।